আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। বিয়েটা কি ছেলে খেলা নাকি যে যখন যাকে খুশি বিয়ে করব, আর ইচ্ছে হলো না ছেড়ে দিব? ব্যাস, অনেক হয়েছে তোমার বড় বড় লেকচার। আমি পিচ্ছি মেয়ের কাছ থেকে লেকচার শুনতে রাজি না। আমি বর্ণ বর্ণ চৌধুরী। আমি কারো কথা শুনি না। আমি যা চাই তা পাই, আর না পেলে তা জোর করেই ছিনিয়ে নেই। তোমায় তো বিয়ে করতেই হবে জান। আমি মরে গেলেও আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করব না, যে কিনা আমার চোখের সামনে একটা মানুষকে মেরে ফেললো। আমি তাকে বিয়ে করব? এর থেকে আমার মরণ ভালো। সুইটহার্ট, বেশি কথা না বলে এই পেপারে সাইন করে দাও। আর যদি না করো তার ব্যবস্থা আমার কাছে আছে। আমি সাইন করব না। আপনি যা ইচ্ছে করতে পারেন। আমি আপনাকে ভালো জানতাম। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, তাই আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম। আর আপনি কি করলেন? আমার বিশ্বাসের এই মূল্য দিলেন? আমি আপনাকে দেখে নিব। ছি! আরে জান, পরে দেখে নিও, আগে সাইনটা করো। রাতে দেখো, যত খুশি তত। না, আমি সাইন করব না। ওকে জনি, রনি কামিন। বিন্দুর সামনে তাকিয়ে চমকে যায়, কারণ দুইটা লোক তার বাবার মাথায় গান ধরে চোখ মুখ বাঁধা অবস্থা নিয়ে এসেছে। ওর বাবা বলছে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আমার চোখের বাঁধন খুলে দাও। আমি বেলাল জামান, বিশিষ্ট বিজনেসম্যান। একবার শুধু চোখের বাঁধন খুলে দাও, তারপর দেখবে তোমাদের কে বাঁচাবে। আমার গায়ে হাত, কার এত বড় সাহস? জনি, রনি, ওনার বাঁধন খুলে দাও। ইয়েস স্যার। শ্বশুরমশাই, দেখে নেন আপনার একমাত্র মেয়ে জামাইকে। আমার সাহসের জন্য আমি আপুকে নিয়ে এসেছি। কি চিনতে পারছেন? বর্ণ, তুই আমাকে এভাবে ধরে এনেছিস? লজ্জা করে না তোর? বাবার বয়সী একজনকে গুন্ডা দিয়ে এভাবে ধরে এনেছিস? না, লজ্জা করে না। সেদিন আপনার লজ্জা করেনি এভাবে বড় বড় ডায়লগ দিচ্ছেন? কি চাস তুই? তাই তো অনেক কিছু, কিন্তু এখন শুধু আপনার মেয়ে হলেই চলবে। আপনার মেয়েকে চাইনি। বিন্দুর বাবা তখন খেয়াল করে বিন্দু চেয়ারে বসে কাঁদছে। মামরা মেয়ে বিন্দু, বাবা তাকে খুব বেশি ভালোবাসে। বাবার জান হচ্ছে বিন্দু, খুব জেদি, যখন যেটা চায় তখন সেটাই দিতে হয়। দেখতে একদম পুতুলের মতো, গায়ের রং ফর্সা, চোখ দুটো মায়ায় ভরা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল রয়েছে, যার জন্য তার সৌন্দর্য আরো বৃদ্ধি করছে। বয়স 17 বছর, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সবার চোখের মনি বিন্দু। পাপা, তুমি এসেছো? আমায় এখান থেকে নিয়ে যাও পাপা। ও আমায় মেরে ফেলবে। দেখো না, তোমার বন্ধুর ছেলে আমার বিয়ে করতে চাচ্ছে। বলেই বিন্দু ওর পাপার কাছে যেতে নেয়, আর বর্ণ তার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মামনি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। আর তুমি কি সব বলছো? ও আমার বন্ধুর ছেলে না। কিন্তু ওই গ্যাংস্টারটা তো তাই বলেছে আমায় পাপা। বর্ণ, আমার মেয়েকে ছেড়ে দে। ওর যদি কিছু হয়, আমি কিন্তু তোকে ছেড়ে দিব না। আমি বুঝতে পারছি এই সব কিছু তোর সাজানো। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে। সেটা তো দিব পাপা, তার আগে বিয়েটা করে নেই। সবে তো শুরু। তোর বিনাশের দিন গুনতে থাক জামান। আমি ফিরে এসেছি তোর পাপের বিনাশ করতে, গ্যাংস্টার রূপে। ছাড়বো না কাউকে আমি। নাও সাইন করো। না। রনি, জন, স্টার্ট নাও। রনি জনি বিন্দুর বাবার মাথায় গান চালাতে নেয়। বিন্দু বলে ওঠে, না, আমি রাজি। আমার পাপাকে মেরো না। না মামনি, তুমি এই বিয়ে করো না। ও তোমার ক্ষতি করবে। বর্ণ, তুই আমার উপর প্রতিশোধ নে। আমার উপর তো তোর ক্ষোভ। তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না। ওকে ছেড়ে দে, ও এখনো ছোট আছে। নো, আমি এত বড় কাঁচা খেলোয়াড় না। তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে। সো তোর মেয়েকেই আমি চাই। নাও সাইন করো। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন। বিন্দু কেঁদে কেঁদে বলে কথাটা। ওর মুখ থেকে ভাইয়া শুনে বর্ণ আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? আর এইভাবে বানরের মতো লাফাচ্ছ কেন? বিন্দু কেঁদে কেঁদে বলে, আপনি আমার এই জনমের ভাই লাগেন। কে জানে, ওই জনমে হয়তো আপনি বানর ছিলেন। আমি আপনার কলা খেয়ে ফেলেছিলাম বলে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এই জনমে মানুষ হয়ে আমাকে বিয়ে করছেন।
আমি আবার ব্যানানা খেতে বেশি লাইক করি। আমি আপনাকে অনেকগুলো দিব বানর ভাই, আপনি আমাকে ছেড়ে দেন। বন ওর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এত বোকা বোকা কথা যে ও বলে তা জানা ছিল না। ও অনেক কষ্টে হাসিটা চেপে রেখে পেপার এগিয়ে দেয় সাইন করার জন্য। বিন্দু বাচ্চাদের মতো কাছে আর ওর বাবা থেকে তাকাচ্ছে। কোনো মেয়ে চায় না যে তার বাবা মা তার জন্য জীবন দেখ, তেমন বিন্দুও চায় না তার বাবার কোনো ক্ষতি হোক তার জন্য। ও কিছু একটা ভেবে সাইন করে দিল। বন আগেই সাইনটি করেছে, তাই বিয়েটাও হয়ে গেল। কাদের সাহেব বিয়ে পড়ানো শুরু করে। দুইজনই 3 বার কবুল বলে বিয়েটা স্বীকার করে। বিন্দু কেঁদে কেঁদে ওর পাপার কাছে যেয়ে জড়িয়ে ধরে। মামনি, আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। আমার সামনে ও তোমায় বিয়ে করলো জোর করে। আমি বেঁচে থেকে কি করলাম? আমার মেয়ে সর্বনাশ আমার দেখতে হলো। কেন বেঁচে আছি আমি? বন বলে ওঠে। নিজের সর্বনাশ দেখার জন্য শ্বশুরমশাই, আজ থেকে শুরু আপনার কাছ থেকে একে একে সব কেড়ে নেবো আমি। বিন্দু হাত ধরে বলে, চলো। না, আমি কোথাও যাব না, আমার বাবাকে এ মেয়ে, আমার সাথে চলো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আজ থেকে আমি তোমার স্বামী, তুমি মিসেস বর্ণ চৌধুরী, বিন্দু জামান না। সো চলো আমার সাথে কনভেন্ট করে। মামনি, তুমি যাও, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো। চিন্তা করো না, একদিন সহ্য করো। রনি, ওনাকে সসম্মানে বাসায় দিয়ে এসো। জি স্যার। জান, চলো আমার সাথে। বলে বর্ণ বিন্দুকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে। গাড়ি যায় চৌধুরী নিবাসে। বিন্দুকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে বর্ণ। বিন্দু দেখছে কত সুন্দর, মনে হচ্ছে ফুলের বাগান। অনেকগুলো ফুল, চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাঝে একটি দোলনাও আছে, পাশে রয়েছে ঝর্ণা। সব মিলে খুব ভালো লাগছে বিন্দুর। ও ভুলেই গেছে ও বর্ণের কোলেই আছে। বর্ণ বিন্দুকে নিয়ে বাড়ির মেইন গেটে পা রাখে। দাঁড়াও, মণিমা, মেয়েটিকে। বর্ণ কাউকে কৈফত দেয় না। চুপ, বেয়াদব। কিছু বলি না বলে এই না আছে তুমি মাথায় চড়ে বসবে। আগে জানতাম তুমি গুন্ডামি করলেও মেয়েদের সম্মান দিতে জানো, কিন্তু না, আমি ভুল। কোথা থেকে কোন মেয়েকে জোর করে নিয়ে এসেছ? ব্যাস, তোমার কথা বলা শেষ? না, তুমি এক্ষুনি মেয়েটাকে সসম্মানে তার বাড়িতে দিয়ে এসো। ভুলে যেও না, আমি আনোয়ারা চৌধুরী এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার ছেলের করে যাওয়া শখের বাড়িতে এইসব গুন্ডামি তো করতে দিব না। গুন্ডামি যদি করতে হয় তাহলে বাইরে যেয়ে করো, এই বাড়িতে না। বিন্দু এইসব শুনে চোখ অফ করে আছে। বাসার সবাই নীরব দর্শকের মতো দেখছে, কারণ এখানে যে দুইজন কথা বলছে তাদের দেখে এই বাসার সবাই ভয় করে। মণিমা, এই ভদ্র মহিলাটি হচ্ছে বর্ণের দাদি। এই বাড়ির সবকিছু তার কথা মতোই সবাই চলে, শুধু বর্ণ ছাড়া। মণিমা, আমি কোন মেয়েকে তুলে নিয়ে আসিনি। ও হচ্ছে এই বাড়ির বউ, তোমার নাত বউ। বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। দেখো সবাইকে, বর্ণ বউ নিয়ে এসেছে তো। মণিমা সহ উপস্থিত সবাই বড় শট খায়, কারণ সবাই জানে বর্ণ চৌধুরীর মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। হঠাৎ আজকে একটা মেয়ে কোলে করে নিয়ে এসে বলছে ওর বউ, এটা কেউ বিশ্বাস করতে পারছে না। এই বাড়ির বউ মানে রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে বলবি এই বাড়ির বউ? বরণ করে ঘরে তোল, তা তো হবে না। যেখান থেকে ওই মেয়েকে নিয়ে এসেছিস আবার সেখানে রেখে আয়। আমি যাকে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিনি মণিমা। আমি বেলাল জামানের মেয়ে বিন্দু জামানকে বিয়ে করে নিয়ে এসেছি। এতে তুমি বরণ করে ঘরে নিবা না তা তোমার ব্যাপার, আমার না। আমি প্রতিশোধ চাই, কঠিন প্রতিশোধ। বলে বিন্দুকে উপরে নিজের রুমে নিয়ে যা বর্ণ। এদিকে আনারা চৌধুরী ভাবছে, বর্ণ এই মেয়েকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে, কিন্তু বিন্দুর তো এতে কোনো দোষ নেই। তাহলে ওকে শাস্তি দেওয়া ঠিক হবে না। দেখি যদি বর্ণকে বোঝাতে পারি মেয়েটাকে ছেড়ে দিতে। বলেই বর্ণের রুমের দিকে যায়। এদিকে বর্ণ বিন্দুকে রুমে নিয়ে এসে খুব জোরে বেডে ফেলে দেয়। একটা মানুষের উপরে সবচেয়ে বেশি ঘৃণা করলে তাকে এইভাবে ছুঁড়ে ফেলা দেয়া যায়। আউট! এভাবে কেউ ফেলে দেয়? ও মা গো, আমার হাড় গোড় সব ভেঙে গেল গো। রাক্ষস উগানটা জলহস্তি, লাগে না আমার? লাগবে জান, আর বেশি করে লাগবে। সবে তো শুরু। নিজেকে তৈরি করে নাও আমার প্রতিশোধের আগুন সহ্য করার জন্য। আমি নিজে যে আগুনে জ্বলছি তোমাকেও সেই আগুনে জ্বলতে হবে, আই প্রমিস।
বিন্দু বুঝতে পারছে না বর্ণ কিসের প্রতিশোধের কথা বলছে। ও তো কিছু করেইনি, তাহলে এমন করছে কেন বর্ণ? বিন্দু বর্ণকে চেনে 3 মাস যাবৎ। প্রথমে বর্ণ বিন্দুকে তার বাবার ফ্রেন্ডের ছেলে বলে পরিচয় দেয়, বাট বিন্দু বিশ্বাস করে না। পরে আস্তে আস্তে বর্ণ ওদের ফ্যামিলির সব কথা বলে। বর্ণের বাবার সাথে বিন্দুর বাবার ছবি দেখায়, আর কিছু ফ্যামিলির ছবি দেখায়। সেই ছবিগুলোতে এই 2 ফ্যামিলির সবাই আছে। তারপর থেকে বিন্দু বর্ণের সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু সেভাবে না। আজ বিন্দু কলেজ ছুটির পরে বাহিরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই বর্ণ তাকে জোর করে তুলে নিয়ে আসে। তারপরের ঘটনাগুলো তো আপনারা জানেনই। বর্ণ বিন্দুর খুব কাছে চলে আসে। বিন্দু রেগে যেয়ে বর্ণের শার্টের কলার ধরে বলে, তুই গুন্ডা হতে পারিস, কিন্তু আমার কাছে দেখাতে আসবি না। ভুলে যাস না আমি বিন্দু জামান। আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর সাবধান করছি, আমায় ছোঁয়ার চেষ্টা করবি না, তাহলে ভালো হবে না। আর তুই কিসের প্রতিশোধের কথা বলছিস? হ্যাঁ, আমি তোর কোন জন্মের পাকা ধানে মই দিয়েছি? রাগ করলে বিন্দুর মাথা ঠিক থাকে না, তাই সে রাগের মাথায় কথাগুলো বলে দেয়। আমার কলার ছাড়ো। বর্ণ চৌধুরীর কলার ধরা এত বড় সাহস তোমার? মুখে তোতাবাকের মতো কথা ফুটেছে, তাই না? কথা থাকবে না। আর কি যেন বলছিলে? কিসের প্রতিশোধ? কোন জন্মের প্রতিশোধ? পরে বুঝতে পারবে। আর তোমায় শোয়া যাবে না বলছো তো? রেডি থাকো আজকে রাতের জন্য। ওরা শক্ত করে ধরে কথাগুলো বর্ণ বলে ওয়াশরুমে চলে যায়। আর বিন্দু এদিকে কাছে আর বলছে তার সাথে এমন কেন হলো, তার কি অপরাধ? কোন অপরাধে বর্ণের মতো একজনকে তার স্বামী হিসাবে পেল তার লাইফে? এদিকে আনোয়ারা চৌধুরী এসেছিল বর্ণকে রাজি করানোর জন্য, যাতে তার অন্ধ জীবনেও প্রতিশোধের সাথে যেন বিন্দুর মতো নিষ্পাপ মেয়েকে না জড়ায়। কিন্তু বিন্দুর আর বর্ণের বলা কথাগুলো সে শুনতে পারে। এই সেই মেয়ে যে বর্ণের মতো গুন্ডা রাগি জেদি ছেলেকে ঠিক করতে পারবে। ও ওর ভালোবাসা দিয়ে বর্ণের প্রতিশোধের আগুন নিভিয়ে দেবে। যদি আমি মেয়েটাকে ভুল না চিনি, মেয়েটাকে যে করেই হোক এই বাড়িতে রাখতে হবে। বলেই নিচে চলে গেল। কুসুম, ভোলা, কোথায় তোরা? বাসায় নতুন বউ এসেছে, সেই দিকে কি তোদের খেয়াল আছে? কন মণিমা, কি করতে হইব? আর বললা তো বাইরে গেছে ফুল আনতে। আজ আমাগো ছোট সাহেবের বাসর হইব, সেই জন্য ছোট সাহেব নিজেই দিয়া পাঠাইছে। কুসুম আর ভোলা হলো এই চৌধুরী বাড়ির কাজের মেয়ে ও ছেলে, খুব বিশ্বস্ত তারা। ওহ, তুই বর্ষাকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আচ্ছা। কিছুক্ষণ পর, মণিমা, আমায় ডেকেছিলে? দিদিমণি, এসো আমার কাছে, এই নাও। মণিমা, এগুলো দিয়ে আসি, কি করব? এই বেনারসি আর এই গহনাগুলো দিয়ে তোমার বৌমণিকে সাজিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমি বিয়েটা মেনে নিয়েছি। আর তোমরা সবাই বিন্দুকে ওই বাড়ির বৌমণি হিসেবে মেনে নিবে। ওকে মণিমা। বর্ষা হচ্ছে বর্ণের একমাত্র ছোট বোন। খুব মিষ্টি দেখতে। বর্ণ যতটা জেদি ও ততটা শান্ত। সবার আদরের সে। বিন্দু বসে থেকে কাঁদছে। বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে সজোরে দরজা লাগিয়ে দিয়ে বাহিরে আসে। বিন্দু কড়া গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকায়, দেখে তার মতো বয়সী মিষ্টি একটা মেয়ে। কি, তুমি আমায় চিনতে পারছো না, তাই তো? আমি হচ্ছি রায়বাঘিনী। বলে হেসে দেয়। বিন্দু ওর দিকে জিজ্ঞাসার ভঙ্গিতে তাকিয়ে বলে, ও সরি, বুঝতে পারছো না তো? আমি তোমার একমাত্র ননদ বর্ষা, বৌমণি। বলে জড়িয়ে ধরে। বিন্দু বর্ষা এভাবে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ও যেন বিন্দুর আপনজন, অথচ আজও ওকে প্রথম দেখেছে। বর্ষা আরও অনেক মজার মজার কথা বলে বিন্দুকে হাসাচ্ছে। বিন্দু যেন এই বাড়িতে কাছেরও কথা বলার মতো মানুষ পেল। বৌমণি দেখো, তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। বিন্দু কথা আর হাসির তালে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি সাজ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে। মেরুন কালারের শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ভারী গহনাও পরিয়ে দিয়েছে। গহনাগুলো মনে হচ্ছে আগের হবে। কাজ অনেক ভারী, কিন্তু কাজগুলো অনেক সুন্দর। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট একটা স্টোনের টিপ, হালকা মেকআপ, সব মিলিয়ে বিন্দুকে পরীর মতো লাগছে। বৌমণি, বলো। আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে।
যা সাজিয়েছি না, নজর না লেগে যায়। বর্ণের কথা বলতে বিন্দুর মুখটা ছোট হয়ে যায়, কারণ ওকে তো আজকে বর্ণের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। বর্ণ জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে। না, এ হতে দেওয়া যাবে না। আমার কিছু একটা করতেই হবে। কি হলো বৌমনি, কোথায় হারিয়ে গেলে? কই না তো। কি না? কিছু না। আচ্ছা চলো, তোমার ভাইয়ের ঘরে দিয়ে আসি। এই কথা শুনে বিন্দুর বুকের ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মানুষরূপী জানোয়ারের থেকে ও নিজেকে আজ কিভাবে রক্ষা করবে? বর্ষা বিন্দুকে বনের রুমে দিয়ে যায়। বিন্দু ঘুরে ঘুরে রুমটা দেখে। অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু! বিন্দু বেডে যেয়ে ফুলের মধ্যে বসে আছে আর ভাবছে। সব মেয়েরই এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে, যে তার স্বপ্নের রাজকুমারের সাথে এই রাতটা উপভোগ করবে, কিন্তু তা আর হলো না। বর্ণ সব শেষ করে দেয়। যাকে ঘৃণা করি তাকে কিভাবে স্বামীর অধিকার দেব? এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা নক করে দেয়। সেটা আর কেউ না, বর্ণ নিজেই। শয়তানি হাসি দিয়ে বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দুর হাত পা কাঁপছে। এখনই সে তাকে ছিঁড়ে খাবে মানুষটি। এই গন্ডারটার উপর কোনো বিশ্বাস নেই তার। বর্ণ বিন্দুর খুব কাছে চলে যায়। আমার কাছে আসবেন না, দোহাই আপনার, প্লিজ আমাকে ছেড়ে দেন। এ মেয়ে, এই কখন থেকে ডাকছি, কথা মাথায় ঢোকে না? আর এইভাবে নানা করছো কেন? ও, তার মানে আমি গ্যাংস্টারটা আমার কাছে আসেনি? আমার মনের ভুল ছিল। ভয় পেয়ে পুরো শরীর আমার ঘেমে গেছে। কিন্তু ওই গুন্ডাটাকে বুঝতে দেওয়া যাবে না আমি ভয় পাচ্ছি। মনে সাহস নেই বিন্দু। মনে মনে সুরা পড়ে সামনের মানুষটার দিকে তাকায়। বিন্দু তাকিয়ে দেখে তার সামনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে মেরুন কালারের শেরওয়ানি পরেছে। ফর্সা হওয়ার জন্য এই কালারে তাকে আরো সুন্দর লাগছে। ধ্যাত, এত লম্বা যে ভালো করে দেখাই যাচ্ছে না। 6 ফিট লম্বা তো হবেই। চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে হিরোর মতো দেখতে, যাকে বলে পুরাই ক্রাশ। ও যদি বিন্দুকে জোর করে বিয়ে না করে প্রপোজ করত, তাহলে বিন্দু রাজি হয়ে যেত। ওইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসো কেন আমার দিকে? এমনভাবে তাকিয়ে আসো মনে হয় এখনই খেয়ে ফেলবে। আমার বুদ্ধি লজ্জা করে না? বর্ণের কথায় বিন্দুর ঘোর কাটলো। বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায়। আপনার আবার লজ্জাও করে মিস্টার বর্ণ চৌধুরী? আপনার মতো গুন্ডা তো লজ্জা করার কথা না। কই, যখন আমায় তুলে নিয়ে এসে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করলেন, তখন কোথায় ছিল আপনার সেই লজ্জা? একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বিন্দু কাউকে দেখে ভয় করে না। আপনি যত বড় কিলার, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী হন না কেন, আমায় দেখাতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ছায়াও আমি দেখতে চাই না। আর আপনি আমায় টাচ করার চেষ্টা করবেন না। কথাগুলো বলে বিন্দু বসা থেকে শুয়ে পড়ে। বর্ণ এমনিতেই খুব রাগী টাইপের ছেলে। তার মধ্যে বিন্দু আজ ওকে অনেক কথা শুনিয়েছে, যা সে নিতে পারেনি। আর বিন্দু এভাবে শুয়ে পড়াতে বর্ণের রাগ চরম পর্যায়ে উঠে যায়। বর্ণ এক ঝটকা দিয়ে বিন্দুকে বেড থেকে তুলে ফ্লোরে দাঁড় করায়। বিন্দু চমকে যায় বর্ণ এভাবে তাকে তুলে আনাতে। কি হয়েছে? এভাবে আমায় দাঁড় করালেন কেন? এত বড় মেয়ে হয়েছে, আদব কায়দা শেখো নেই? মানে আমি কি বলতে চাইছেন? আজ তো তোমার আর আমার ফুল সজ্জা, আর স্বামীর রুমে আসলে যে পায়ে হাত দিয়ে সালাম করতে হয় এটুকু জানো না? সালাম করব আমি? তাও আবার আপনাকে? হাউ ফানি। করতে তো তোমাকে হবেই জান। কখনোই না। আপনার মতো নিচু লোক সালামের যোগ্য না। বর্ণ রেগে যেয়ে ড্রয়ারে রাখা গানটা বের করে বিন্দুর মাথা টার্গেট করে। বিন্দু ভয় পেয়ে যায়। ওর জানা ছিল না যে বাসর রাতে কোনো স্বামী তার বউকে সালাম না করার জন্য এভাবে গান বের করে ফেলে, মেরে ফেলে দেওয়ার ভয় দেখায়। অবশ্য এই গুন্ডার কাছে অসম্ভব বলে কিছুই না। বলা তো যায় না, মেরে যদি ফেলে দেয় তাহলে কেউ তো জানতেও পারবে না। আর এখানে সবাই গুন্ডার বাড়ি লোক আছে, সো
সালামটা করি, পরে যা হবে দেখে নিব। কি হলো, এবার তো করবেই? গানটি হাতে নড়াচড়া করতে করতে বলছে। হ্যাঁ করছি। বলে সে বনের পা ধরে সালাম করে, আর ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে এমন একজনকে সালাম করেছে যে কিনা শুধু ঘৃণার যোগ্য। বন বিন্দুকে ফ্লোর থেকে তুলে সামনে দাঁড় করায়। চোখের পানি তো আজ থেকে পড়তে শুরু, সুইট হার্ট, জমিয়ে রাখো। আজকে সব বের করে দিলে বাকি দিনগুলোতে কি করবে? এটাই তো তোমার সঙ্গী। আজ থেকে তোমার আর তোমার প্রতারক বাবার শাস্তি ভোগ করার সময় শুরু। কাউকে ছাড়বো না আমি। তোমার বাবাকে তো নাই। বিন্দু আজও ধারে কাঁদছে। ও বনের কথা কিছুই বুঝতে পারছে না, কিভাবেই বা বুঝবে। বন তো শুধু প্রতিশোধের কথাই বলছে, কারণটা তো বলছে না। আর বিন্দুকে এভাবে কেউ কথা শোনায়নি। ওর আম্মা মারা যায়, ও তখন বলতে পারে না, তখন অনেক ছোট ছিল। ছোট থেকে ওর পাপা ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কোনো আঁচ আসতে দেয়নি ওর গায়ে। আর আজ সেই পাপাকেই নিয়ে বন আজেবাজে কথা বলছে। বিন্দু তো এটা সহ্য করবে না। বিন্দু মুখ খুলে, এনাফ ইজ এনাফ মিস্টার বর্ণ চৌধুরী। আপনার সাহস কি করে হয় আমার পাপার সম্পর্কে এভাবে কথা বলতে? আপনার মুখে আমি আমার পাপার নাম শুনতে চাই না। আপনি একটা নোংরা লোক। আপনাদের মতো জানোয়াররা সব কিছু করতে পারে। বিন্দুর মুখে শেষের কথাটা শুনে বনের মাথায় চরম রাগ উঠল। বন অগ্নি দৃষ্টিতে বিন্দু দিকে তাকিয়ে বলে, আমি জানোয়ার, নোংরা লোক। ভেবেছিলাম কিছু করবো না, কিন্তু এখন দেখছি তুমি সেটাই চাও। বন বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দু পিছিয়ে যায়। এই রূপটাতে বনকে হিংস্র বাঘের মতো লাগছে। বিন্দু পেছোতে পেছোতে বলে, কি করবেন কি আপনি? পুরো কথাটা না বলতে দিয়ে বন বেডে ফেলে দুহাত চেপে ধরে ওর উপরে ওঠে। বিন্দু ভয় চিৎকার দিয়ে ওঠে। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনোই আপনার মুখে মুখে কথা বলবো না। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল বিন্দু। বনের রাগের মাত্রা বেশি ছিল, আর বিন্দুর বাবার উপর তার প্রতিশোধের নেশা ছিল, তাই সে বিন্দুর কান্না শুনতে পাচ্ছে না। বন এবার এক হাত দিয়ে বিন্দুর চুলের মুঠি ধরে, অন্য হাত দিয়ে বিন্দুর গলা চেপে ধরে। বন বিন্দুকে কিস করতে থাকে। বনের বিন্দুর উপরে এতটাই রেগেছিল যে তার কিসগুলো কামড়ে পরিণত হয়। বিন্দু চিৎকার করতে করতে বলে, আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। বন কিছুতেই বিন্দুকে ছাড়ে না। সে বিন্দুর ঠোঁট ছেড়ে গলা ঘাড়ে কামড় দিতে থাকে। শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে বুকে ও পেটে কামড় দিতে থাকে। বন যেন এখন এক প্রতিশোধের খেলায় মেতেছে। সে তার মধ্যে নেই, তার কাছে এখন প্রতিশোধটাই আসল। রাত ৩টা। বিন্দু বনে দেওয়া কিস নামের কামড়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। বিন্দুকে ওইভাবে ফেলে রেখে বন ডোর লক করে বাইরে যায়। বন মনে মনে খুব খুশি। আজ সে তার শত্রুর মেয়ের উপর প্রতিশোধ নিয়েছে। সবে তো শুরু, এখনো অনেক কাজ বাকি আছে বনের। ও ছাদে দিয়ে এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছু সময় পরে ভোরের আলো ফুটতে বন রুমে যায়। সে এমন কিছু দেখবে তা কল্পনাও করতে পারেনি। বন বেডের দিকে তাকিয়ে দেখে বেডে একটা পরী শুয়ে আছে। বন বিন্দুকে এর আগে অনেকবার দেখেছে, কিন্তু তা প্রতিশোধের দৃষ্টিতে। ভোরের আলোতে বিন্দুকে দেখতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে ডানা কাটা পরী। বন বিন্দুর মুখের দিকে একখানে তাকিয়ে আছে। বিন্দুর মুখটা যেন মায়ায় ভরা। বনের চোখ যায় বিন্দুর শরীরের দিকে। বন আটকে ওঠে। সে কাল রাতে রাগের মাথায় মেয়েটার কি অবস্থাটাই না করেছে। নিষ্পাপ পিছি মেয়েটাকে সে রাক্ষসের মতো কামড় দিয়েছে। বিন্দুর ফর্সা শরীরে বর্ণের দেওয়া কামড়গুলো কেটে বসেছে। বিন্দু পুরা শরীরে বর্ণ রাগের মাথায় কাল বাঘের মতো কামড় দিয়েছে, যা বিন্দুর মতো পিচ্ছির মেয়ের এই যন্ত্রটা সহ্য হয়নি। বন অনুতপ্ত হয়ে বিন্দু থেকে এগিয়ে যায়। বিন্দুর মাথার পাশে বেডে বসে বন বিন্দুকে যে অবস্থায় রেখে গেছে সে অবস্থাতেই আছে। শাড়িটা এলোমেলো হয়ে আছে, যার জন্য সব ক্ষত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন কল্পনাও করতে পারেনি সে বিন্দুর এমন অবস্থা করবে। বিন্দুকে এই অবস্থা দেখে তার বুকের ভেতর কেঁপে ওঠে। নিজের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়। বন উঠে যেয়ে বিন্দুর জন্য মলম নিয়ে আসে। বিন্দুর ক্ষত স্থানে লাগানোর জন্য
বর্ণ মলম হাতে নিয়ে যখন বিন্দুর ক্ষত স্থানগুলোতে লাগাতে যাবে তখন বর্ণের আগের কথা মনে পড়ে যায়। তাদের সাথে ঘটে যাওয়া অত্যাচার, অবিচার, আঘাতের কথা মনে পড়ে যায়। বর্ণ সাথে সাথেই ভয়ানক রূপ ধারণ করে, হাতের মলম ছুঁড়ে ফেলে দেয়। বর্ণ সেন্সলেস হওয়া বিন্দুকে ছাড় দেয় না। বিন্দুকে ওই অবস্থায় বেডে বসিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, আমি তোকে আর তোর বাবাকে কোনোদিনও ক্ষমা করব না। আরে তোরা তো মানুষ নামে অমানুষ। মানুষের থেকে তোরা শুধু কে নিতে জানিস। তোদের মতো মানুষরা যে কেন বেঁচে আসিস, তোরা সমাজের কলঙ্ক। আমি তোকে আর তোর বাবাকে কিছুতেই ছাড়বো না। আর তোর বাবার দেওয়া আঘাতের থেকে আমার দেওয়া আঘাত তো সামান্য মাত্র। তোদের বাবা মেয়েকে আমি আঘাতে আঘাতে শেষ করব। আমি জানি এখানে থাকলে আমি তোর উপর অত্যাচার করতে পারবো না। মণিমা, বাদ দে, আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। কয়েকদিন ঘুমিয়ে নে, শান্তি করে। আর তো মাত্র কয়েকটা দিন, তোদের বাবা মেয়ের শান্তির ঘুম আমি হারাম করব। বিন্দুর এখন আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে, কারণ বর্ণ যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলল, তার উপর আবার কথা শেষ করে বর্ণ বিন্দুকে বেডে ফেলে দিয়ে যায়। বিন্দু সারা শরীরে খুব ব্যথা অনুভব করছে, মাথাটা ভারী লাগছে আর কানের কাছে ভাঙাচোরার আওয়াজ আসছে। বিন্দু কিছু বুঝতে পারছে না। সে একটু একটু করে চোখের পাতা খুলে, চোখটা খোলার শক্তিটুকু পাচ্ছে না বিন্দু। এতটা খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না। বিন্দু তাকিয়ে দেখে বর্ণ রুমের জিনিসগুলো ভাঙছে। বর্ণকে দেখতে একদম রাগে বাঘের মতো লাগছে। বিন্দু এমন অবস্থায় বর্ণকে দেখে ওর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে কান্না করে দেয়। কালকের বর্ণের দেওয়া আঘাতের ব্যথাও আজকের এমন অবস্থায় বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায় ভয়ে। কিভাবে সে এই মানুষরূপী রাক্ষসটার কাছে থেকে মুক্তি পাবে? কি এমন ভুল করেছে সে, যার জন্য এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? বিন্দু কিছু বুঝতে পারছে না। ওর চোখ দিয়ে শুধু অযোধ্যায় পানি পড়ছে। মুখে হাত দিয়ে কাঁদছে যাতে করে ওই রাক্ষসটা শুনতে না পারে। এমন অবস্থায় যদি দেখে বিন্দুকে, বর্ণের কিছুটা রাগ কমে যায়। ও বাহিরে যাওয়ার জন্য ডোর খুলতে যেতে নেয়, তখনই কান্নার আওয়াজ শুনতে পারে। বেডে তাকিয়ে দেখে বিন্দু কাঁপছে আর ওর মাথা নড়ছে। ওপাশে ওই শোয়ার কারণেই তার মুখটা দেখা যাচ্ছে না। বর্ণ শয়তানি হাসি দিয়ে বিন্দু দিকে এগিয়ে যায়। বিন্দু বুঝতে পারেনি, বুঝবেই বা কি করে? ও তো অন্যদিকে মুখ করে দিয়ে কাছে, কিন্তু তাও বর্ণের চোখ এড়াতে পারেনি। বর্ণ বিন্দুর কানের কাছে যেয়ে জোরে চিৎকার দেয়। আচমকাই এমন চিৎকারে বিন্দু খুব ভয় পেয়ে যায়। বিন্দু পিছনে ফিরে বর্ণকে দেখে জোরে জোরে কেঁদে দেয়। বিন্দুর এভাবে কাঁদা ও ভয় পাওয়া দেখে বর্ণ জোরে জোরে শব্দ করে হেসে দেয়। বিন্দুর কষ্ট পাওয়াতে ওর থেকে বেশি সুখী ব্যক্তি মনে হয় কেউ নেই। বর্ণ হাসি থামিয়ে বিন্দুকে এক ছটকায় বেড থেকে তুলে, এমন আচমকা এভাবে তোলাতে বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। বিন্দু দাঁড়াতে পারছে না, ব্যথায় ওর পুরো শরীর ব্যথা করছে। ও ফ্লোরে ধপ করে পড়ে যায়। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে আছে। বিন্দু ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। বর্ণ যে বিন্দুর পাশে ফ্লোরে বসে, বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায়। বর্ণ বলতে শুরু করে, কি জান, খুব কষ্ট হচ্ছে তাই না? কোথায় গেল তোমার বড় বড় লেকচার? শুধু একটু কামড়, সরি, কিস দিছি, তাতেই এমন অবস্থা। আর তো কিছু করিনি। কাল যা করছি তারপর থেকে জানে যদি ভয় থাকে তাহলে আমার মুখে মুখে কথা বলবে না। আমি যা যা যেমন যেমন যেভাবে বলবো তাই করবে। আর এইসব কাদার নাটক আমার সামনে করতে এসো না। তাড়াতাড়ি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসো। বিন্দুর হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল কথাটা। বিন্দু চোখ বন্ধ করে অযোধ্যায় কান্না করছে। ওর সাথে কাল থেকে যা যা হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। একটা খারাপ স্বপ্নের মতো লাগছে। এ মেয়ে, কথা শোনো না, জোরে কথা না বললে হয় না? বিন্দু নিচের দিকে হয়ে কাছে বর্ণর গানটি নিয়ে বিন্দুর দিকে টার্গেট করে ধমক দিয়ে বলে, এখন যদি না ওঠো তাহলে আমি কি করতে পারি তা ভালো করেই জানো তুমি। আর না জানলে বলো, আমি প্রয়োগ করে দেখিয়ে দেই। বিন্দু ভয় পেয়ে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদতে থাকে বিন্দু। কেন বর্ণ তার সাথে এমন করছে? বর্ণকে দেখে তো গ্যাংস্টার মনে হয় না। ও কেন এই পথ বেছে নেয়? কেন তাকে এসব করছে? বিন্দু জোরে জোরে চিৎকার করে কাঁদছে। তার নিজের শরীর বারবার ওয়াশ করছে, বিশেষ করে বর্ণ যে জায়গাগুলোতে কামড় দিচ্ছে
শরীরে পানি পড়াতে বর্ণের কামড় ও আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে গেছে। বিন্দুকে তার বাবা কখনো কোনো কষ্ট দেয়নি, তাকে কেউ কখনো একটা থাপ্পড় অব্দি মারেনি, আর আজ তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। বিন্দু কেঁদে বলে, পাপা, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। আমি আর এই গ্যাংস্টারটাকে সহ্য করতে পারছি না। তুমি আমায় নিয়ে যাও পাপা, আমি যে মরে যাব। চিৎকার করে বলছে। ওয়াশরুমে কেউ জোরে জোরে নক করে বিন্দু ভয় পেয়ে যায়। নক করার শব্দ ক্রমশই বাড়তে থাকে। মনে হচ্ছে এখন ডোরটা ভেঙে যাবে। বিন্দু কি করছে বুঝতে পারছে না। এই যে বর্ণের কাজটা ভালো করেই জানে সে। একটা সময় শব্দটা কম হয়, বিন্দু হাত ছেড়ে বাঁচে, কিন্তু এটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আবার নক করে। এবার বিন্দু খুব রেগে যায়। এমনিতেও সবসময় বিন্দুর উপর অত্যাচার করে। বিন্দু শান্তিটুকু কেড়ে নিয়েছে, আর এখন ও মন খুলে কান্না করাটুকু সহ্য হচ্ছে না। বিন্দু উচ্চস্বরে কে বলে সাজানো কণ্ঠে। ওপাশ থেকে কেউ সাড়া দেয় না, বাট নক করার আওয়াজটা আরো জোরে জোরে হয়। বিন্দু এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয়, কিন্তু সমস্যা হলো তো শাড়ি পরতে পারে না। কোনো দিনে তো এইসব শাড়ি পরেও নি, তো কি করবে এখন? বিন্দু শাড়ি হাতে নিয়ে ভাবছে। ঠিক তখন আবার কেউ নক করতে থাকে। বিন্দু আর না পেরে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে নেয়। ও রেগে যায়, মনে মনে বলে, আজ বের হয়ে গুন্ডাটাকে দিব। অনেক সহ্য করেছি, আর না। বিন্দু চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় আর বলে, কি হয়েছে আপনার? আমাকে শান্তি করে শাওয়ারও নিতে দিবেন না নাকি? এত নক করা লাগে কেন? সারা রাত আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি আপনার? সকাল থেকে আবার শুরু করলেন। এক নাগারে কথাগুলো বলে বিন্দুর সামনে তাকিয়ে দেখে বর্ণ ওর দিকে তাকিয়ে হাসতেছে, আর বর্ণের পাশে বর্ষাও দাঁড়িয়ে আছে। বর্ষাও হাসছে মুখ টিপে টিপে। বিন্দু বর্ষাকে দেখে চমকে যায়। ও কথাগুলো বর্ণকে বলেছে, কিন্তু বর্ষা কখন এলো? বিন্দু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, সবাই তো জানে বর্ণ ওর স্বামী। এই রুমে বাজে কথা, বাজে ব্যবহার করে, কিন্তু কেউ তো জানে না এখন বর্ষার সামনে বর্ণকে এইভাবে কথা বলা ঠিক হয়নি। তা ভেবে বর্ষার একটু অস্বস্তি লাগছে। থাক বৌমনি, আর লজ্জা পেতে হবে না। আসলে অনেকক্ষণ যাবৎ থাক, আর বলতে হবে না। আর কি যেন বললে তখন? কে তোমায় সারা রাত কষ্ট দিচ্ছে? যেমন ভাই ঠিক তেমন তার বোন, শুধু কেমন করে অন্যকে হেনস্থা করবে তা নিয়েই থাকে। এখন কি বলবো? তোর না শুনলেও চলবে। আহ দা, ছাড় না, লাগছে তো। আর আমি তোকে বলিনি, বৌমনিকে বলেছি। আর সেই বউটা যে আমার, আইসে বউ সোহাগী, এত যখন দরদ, তাহলে আমার এত সুন্দর গোলমুলো বৌমনিকে কষ্ট দিলে কেন? এই তুই যাবি এখান থেকে? যাব বাপ্পা, আমি কি করলাম? তুমি বলো বৌমনি। এদের ভাই বোনের লজ্জা বলতে কি কিছু নাই? এত বড় হয়ে গেছে, তাও ঝগড়া এমনভাবে করে, দেখে মনে হয় 5 বছরের বাচ্চা। কি গো বৌমনি, কোথায় হারিয়ে গেলে? এই 1 মিনিট, এ কি বৌমনি, আমি তো কথা বলতে বলতে তোমায় এতক্ষণ খেয়াল করিনি যে তুমি কি পরেছো। এ কি পরেছো? শাড়ি কেউ এভাবে পরে নাকি? দেখে তো মনে হচ্ছে শাড়ি না, লুঙ্গি। ওরা দুজনেই আমার শাড়ি পরা নিয়ে হাসাহাসি করছে। আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে? মনে হচ্ছে 2 ভাই বোনের মুখের মধ্যে ঝালমরিচ গুঁড়া দেয় আমায় নিয়ে হাসাহাসি করা। আমি সব সুদে আসলে উসুল করে নেব। আরে বর্ষা, তোর বৌমনি মনে হচ্ছে শাড়ি দিয়ে লুঙ্গি পরা প্র্যাকটিস করছে। কি গো বলো? এত বড় অপমান, আর এমনভাবে কথা বলছে আমার সাথে, মনে হয় কতই না ভালোবাসে আমায়। কি গো? হ্যাঁ গো, থাক, কিছু আর বলি না, চুপ থাকাই ভালো। হেসে নাও তোমরা, আমায় তো চিনো না। আমার নামও বিন্দু, সবাইকে দেখে নেব। আগে পাপা এসে আমায় নিয়ে যাক। দা, তুই আর বৌমনিকে লজ্জা দিস না। আমি বরং তোমায় সুন্দর করে শাড়ি পরিয়ে দিই বৌমনি। এই তুই কেন ওকে শাড়ি পরে দিবি? কেন পরবা না? ওকে কিছু পরাতে হবে না তোর। না, অনেক হয়েছে,
বর্ষা তো ভালোই বলছে, আর গুণটা তো বলছে কিছু পড়াতে হবে না। আমার খুব রাগ লাগছে ওর কথা শুনে। কেন পড়াতে হবে না? ও তো পড়ে দিতে চাইলে আপনার সমস্যা কি? আর কিছুই পরে দিতে নিষেধ করছেন কেন? তবে কি আমি জন্মদিনের ড্রেস পরে বাহিরে যাব? মানে? মানে বুঝলাম না। যখন জন্ম নিয়েছি তখন তো কোনো ড্রেস পরা ছিল না, তাই বলছি জন্মদিনের ড্রেস। এই যা, আমি রাগের মাথায় কি বলে ফেললাম। এখন কি হবে? যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। বর্ষা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বাট ওর সামনে হাসা যাবে না। এদিকে এসো। আমায় বলছেন? এই রুমে কি তুমি স্যার অন্য কেউ আছে? সব সময় ধমক দেয় কেন রে? জন্মের পরে কি মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছে? কি এত ভাবো? তা তখন কি যেন বললে? কি- 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 কিছু বলিনি তো। ও তাই? ওর শাড়ির আঁচলটায় হাত দিয়ে বলল, এ কি, আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? আর আমার শাড়িতে হাত দিচ্ছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কাছে আসবেন না। কেন? তোমার কাছে গেলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? ওর আরো কাছে যেয়ে বলল, উম, না, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে? বলতে পারবো না। আমার দিকে এসো, আমি শাড়ি পরিয়ে দেবো তোমায়। সব সময় না রোম্যান্স করার মুডে থাকি না তোমার মতো। ওর ধমকে চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি আমার শাড়ি পরা হয়ে গেছে। অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তো গ্যাংস্টারটা, বাট ওনার ছোঁয়াগুলো আমার কেমন জানি পাগল করে দিয়েছিল। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো আমার নেশার মতো টানছে ওর কাছে। আমি ওর খুব কাছে যে ওর ঠোঁটে ঠোঁট দেবো, ঠিক তখনই আমি কিছু দেখিনি। বর্ণ সরে যায়। বিন্দু খুব লজ্জা পেয়ে যায়। বর্ণ বলে, তোর আবার কি হলো? যখন তখন নক না করে এসে পড়িস। এবার আমি একা আসিনি দা, আমার সাথে আরো একজন এসেছে, ওই তো দেখ। তাকে দেখলাম মণিমা এসেছে। যা, মণিমা কিছু দেখেনি তো? আমি না, কোথায় আমার প্রতিশোধ নেবো তা না করে ওর সাথে আমার সব বুঝে নিতে হবে। ওর প্রতি দুর্বল হলে চলবে না। ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে তোমাদের সাথে। মণিমা আর বর্ষা চলে যায়। আমি ওনার দিকে তাকালাম। 1 মিনিটের ব্যবধানে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমার খুব ভয় লাগছে। কিছুক্ষণ আগে এই চোখগুলো ভালোবাসা দেখেছি আমি, আর এখন না। আমি কেন এসব ভাবছি? আমায় তো পালাতে হবে এখান থেকে। ওর কাছে গেলাম, ওর হাত শক্ত করে চেপে ধরে, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না, জানে মেরে দেবো। মনে থাকে যেন কথাটা। এসব কথা যেন মণিমা জানতে না পারে। সবার সামনে আমার সাথে ভালোভাবে কথা বলবি। এই দাগগুলো ঢেকে রাখ। যদি ভুলেও কেউ দেখে তাহলে তোর এমন অবস্থা করব 3 মাস বেড থেকে উঠতে পারবে না। মনে থাকে যেন। ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় বিন্দুর। চোখ দিয়ে পানি পড়ছে, শব্দ করে কাঁদতেও পারছে না। ওর খুব ভয় পেয়ে আছে, আর পাবেই না কেন? কেউ যদি এভাবে যখন তখন গান দিয়ে ভয় দেখায় আর এমনভাবে কথা বলে, তাহলে যে কোনো মেয়েই ভয় পাবে। কিন্তু ও তো কিছুই বুঝতে পারছে না ওর সাথে এমন কেন করছে বলো। ওর দোষটা কি? একটু আগেই বর্ণের চোখে বিন্দুর প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে। বর্ণ তাহলে এখন কোনটা ওর আসল রূপ? না, আমি আর পারছি না। আমি মুক্তি চাই এখান থেকে। পাপা তুমি কোথায়? এদিকে মণিমা আর বর্ষা ডাইনিং এ বসে ওয়েট করছে বর্ণ বিন্দুর জন্য। কুসুম ভোলা দাঁড়িয়ে আছে। হঠাৎ মেইন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভিতরে আসে। বর্ণ চৌধুরী, কোথায় তুই? শয়তানের বাচ্চা, আমার বিন্দুকে ফিরিয়ে দে। আমি এসেছি তোর মতো শয়তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যেতে। বেলু, এসেছিস বাবা? দাঁড়িয়ে বেলাল জামালের কাছে যেতে চায়, পরে নিজেকে সামলে নেয়। না, আমি এ কি করছি? আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। ও আমার বেলু না, ও বেলাল জামান। আমার বেলু তো মরে গেছে সেই দিনই যেদিন আমি আমার সব কিছু হারিয়েছি। বেলাল জামান চৌধুরী নিবাসে প্রবেশ করে, কিন্তু সে আজ একা আসেনি, কমিশনার সাথে নিয়ে এসেছে।
তার কলিজা টুকটাকে নিয়ে যেতে। কার এত বড় সাহস চৌধুরী নিবাসে এসে আনোয়ারা চৌধুরীর সামনে উচ্চস্বরে কথা বলে? মণিমা, মরে গেছে। সকালবেলা আমার বাসায় এভাবে চিৎকার করছেন কেন? আর কমিশনার যে আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার টাকা জনির হাতে পাঠিয়ে দিয়েছি। না মানে ম্যাডাম। বিন্দু ওর বাবার কথা রুম থেকে শুনতে পারে। ও চোখের পানি মুছে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, আর বন বিন্দুর হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন আমার। এই একদিনে অনেক অত্যাচার করেছেন আপনি। আমার পাপা এসেছে, আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি আপনাকে দেখে নিব, পুলিশে দিব আপনাকে। তো তোতাবেকের মুখে দেখছি কথা ফুটেছে। একটু আগে তো এত কথা মুখে ছিল না। তোমার পাপার সাহস থাকলে তো তোমায় আমার কাছে থেকে নিয়ে যাবে জানতো কি? তুমি আমার কাছ থেকে কোনোদিনও ছাড়া পাবে না। এই বন যতদিন বেঁচে আছে বিন্দুকে ছাড়বে না। তোমায় আর তোমার পাপাকে তো আমি তিলে তিলে মারবো ময়না পাখি। বিন্দু খুব কাছে। কেন করছেন আমার সাথে এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমায় যেতে দিন। বিন্দু চোখের পানি দেখেও কিছুটা নরম হয়, কিন্তু পুরনো সব কথা মনে করে বর্ণ নিজেকে শক্ত করে। এ মেয়ে ওঠো, একদম আমার পা ধরবে না। আর এই ন্যাকা কান্না থামাও। তোমরা মেয়েরা এই ন্যাকা কান্না ছাড়া কি আর কিছু পাও না? আমি যা বলবো তাই করবে, আমার কথার একদম এদিক সেদিক করবে না। তুমি তোমার পাপার সাথে যদি যেতে চাও তাহলে আমি কিন্তু তোমায় সহ তোমার পাপাকে জানে মেরে দেবো। সেদিনের কথা মনে করে দেখো জানেমান। গানটা বের করে বিন্দুকে দেখিয়ে দেখিয়ে বলে। বিন্দু সেদিনের কথা মনে পড়ে যায়। বিন্দু কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই একটা ছেলে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসে। পেছনে কতগুলো গুন্ডার মতো লোক ছুরি নিয়ে লোকটাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটির সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে বের হয়, দেখতে পুরো হিরের মতো। ব্ল্যাক কোট ও প্যান্ট, চোখে সানগ্লাস, অনেক হাইট। ছেলেটা আর কেউ নয়, বর্ণ চৌধুরী। বিন্দু কিছুদিন আগে থেকে বর্ণকে চিনত, বাট সেভাবে না। বর্ণ গান নিয়ে ওই লোকটাকে ধরে, কি যেন বলে লোকটিকে শুট করে দেয়। বিন্দু খুব ভয় পেয়ে যায়। বর্ণ যে এরকমও জানতো না। বিন্দু চিৎকার করে ওঠে। বর্ণ তাকে দেখে ফেলে এবং তার লোকেরাও। বর্ণ বিন্দু থেকে এগিয়ে আসে। বিন্দু খুব ভয় পায়। ভয় পাবারই কথা, চোখের সামনে কেউ যদি কোনো জলজন্ত মানুষকে মেরে ফেলে দেখে তাহলে তার এমনই হবার কথা। বর্ণ এসে বিন্দুকে জোর করে গাড়িতে ওঠায়। তারপরের কাহিনী তো আপনারা সবাই জানেন। বর্ণের ধমকে বিন্দু বাস্তবে ফিরে। বিন্দু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি করবে বুঝতে পারছে না। এখানে থাকলে এই রাক্ষসটা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার উপর অমানবিক অত্যাচার করবে, আর এখান থেকে বের হলেও আমায় সহ পাপাকে মেরে ফেলবে। না, আমি আমার পাপাকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার পাপার কিছু হয়ে যাক, আমি তা চাই না। আমি বরং এখন ওর কথা শুনি, পরে সুযোগ বুঝে আমি পালিয়ে যাব। বর্ণ বিন্দুকে ঝাঁকিয়ে বলে, চলো, যা করার আমাকেই করতে হবে। বর্ণ ওর ফোন বের করে জনিকে ফোন দেয়। হ্যালো জনি, তুই রনির ও কিছু ছেলেকে নিয়ে আমার বাসার সামনে আয় এখনই। কাজটা আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। বিন্দুর হাত পা সব পুরো শরীর কাঁপছে। কাজটা ও কি ভালো করেই জানে। বিন্দু নানা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। বিন্দু বলে, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমার পাপার কোনো ক্ষতি করবেন না, প্লিজ। বর্ণ বিন্দুকে হাত ধরে টেনে নিয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে বিন্দুর বাবা চিৎকার করে বলছে, বর্ণ চৌধুরী কই তুই? বের হ, আমার মেয়েকে ছেড়ে দে, আমি তোকে পুলিশে দিব। জানোয়ার, তুই আমার মাথায় গান ঠেকিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিস। আরে তুই তো একটা গ্যাংস্টার রে। আমি তোর শাস্তির ব্যবস্থা করে এসেছি। ভিতর মতো লুকিয়ে না থেকে বের হয়ে আয়। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমার সামনে কেউ উচ্চস্বরে কথা বলে না। ও যা করেছে বেশ করেছে, আমিও দেখে নিব। আমি থাকতে কি করে আপনার মেয়েকে নিয়ে যান, আর বর্ণকেই বা কি করে শাস্তি দেন? আর নিচু গলায় কথা বলুন। ছি মণিমা, তুমি একটা গ্যাংস্টারের পক্ষে কথা বলছো, যে কিনা আমার মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে জোর করে। আমি কারো মণিমা না,
আমি আনোয়ারা চৌধুরী, আরও গ্যাংস্টার হলেও খুনি না, অন্যের বিশ্বাস ভেঙে ফেলে না, কাছের মানুষের ক্ষতি করে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না। কথা শেষ করার আগেই বর্ণ বিন্দুকে নিয়ে ড্রয়িং রুমে আসে। এসে সোফায় পায়ের উপর পা তুলে বসে, এমন ভাব করে মনে হয় কিছুই হয়নি। বর্ণ ইশারায় বিন্দুকে বসতে বলে ওর পাশে। বিন্দু ওর পাপা থেকে একবার তাকে বর্ণের কথা অনুযায়ী ওর পাশে যেয়ে বসে। কমিশনার, এই সেই গ্যাংস্টার। চুপ। হোয়াট দ্য হেল আর ইউ? শ্বশুরমশাই আমাকে কিছু বললেন? হোয়াট ননসেন্স? শ্বশুরমশাই, আমি আপনার একমাত্র মেয়ের বর, সো আমি আপনার মেয়ে জামাই, তাই না? কি যাতা বলছিস? তুই আমার মেয়ের জামাই না, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করেছিস। আমার মেয়ের তো বিয়ের বয়স হয়নি আইনগতভাবে। তুই একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। কমিশনার, এই গ্যাংস্টারটাকে অ্যারেস্ট করুন। কমিশনার চুপচাপ দাঁড়িয়ে আছে। বর্ণ হাসছে। কি হলো কমিশনার, এখানে দাঁড়িয়েছেন কেন? এই গ্যাংস্টারটাকে অ্যারেস্ট করুন। কমিশনার কেন আমায় অ্যারেস্ট করবে? আমার অপরাধ কি? আর আমি আপনার মেয়েকে জোর করে বিয়ে করছি, তার প্রমাণ আছে? শয়তান, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করেছিস, আবার বলছিস কি অপরাধ করেছিস? তোকে এবার উচিত শিক্ষা দেব জেলে দিয়ে। কি প্রমাণ আছে আমি আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করছি? প্রমাণ আমি নিজেই। কমিশনার তো আর আপনার মুখের কথা শুনে আমায় নিয়ে যাবে না। আমার কথা না শুনলে কি আমার মেয়ের কথা তো শুনবে? প্রিন্সেস, তুমি বলে দাও যে ও তোমায় জোর করে বিয়ে করেছে। বিন্দু মাথা নিচু করে চুপ করে আছে। ও কি বলবে বুঝতে পারছে না। বাবার কথা অনুযায়ী বললে বর্ণ ওদের সোজা উপরে পাঠিয়ে দেবে। কি হলো জানটা কি বলো? বিন্দু বর্ণের দিকে তাকিয়ে মাথা নিচু করা অবস্থায় বলে, কেউ আমায় জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছায় ওনাকে বিয়ে করেছি, এটাই সত্য। ওর কোনো দোষ নেই কমিশনার। কি বলছো মামনি? ও তো তোমায়... না, এ হতে পারে না কমিশনার। ও আমার মেয়েকে ভয় দেখিয়ে এসব বলতে বাধ্য করেছে। আপনি আমার কথা বিশ্বাস করুন মামনি, তুমি সব সত্যি বলে দাও, কোনো ভয় নেই তোমার। আমি আপনার মেয়ের কথা শুনছি, ওকে কেউ জোর করেনি, সো এ ব্যাপারটা এই অবধি শেষ করেন। আচ্ছা, মানলাম ওকে কেউ জোর করেনি, কিন্তু আমার মেয়ে তো নাবালিকা, ও যা বলবে তা তো হবে না। কমিশনার বর্ণের দিকে তাকালো। বর্ণ তাদের রেজিস্ট্রি পেপার দেখায়, যেখানে বিন্দুর বয়স 18 বছর 7 দিন দেওয়া আছে। না, এটা হতে পারে না, এইটা মিথ্যে কথা বলছে। কমিশনার, ওকে অ্যারেস্ট করুন। সরি স্যার, প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। বিন্দু ম্যাডামের কথা অনুযায়ী উনি সম্পূর্ণ নির্দোষ। এই তো কমিশনার সাহেব সব বুঝেছে, আমার শ্বশুরমশাইকে একটু বুঝিয়ে দেন। বেলাল যেমন রেগে একাকার হয়। বিন্দু খুব কান্না করছে। ওর ইচ্ছে করছে ওর পাপাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তারও উপায় নেই। কমিশনার, সরি ম্যাডাম অ্যান্ড স্যার, আপনাদের এভাবে ডিস্টার্ব করার জন্য। আমি তাহলে আসি এখন। আর মিস্টার জামান সাহেব, এরপর থেকে প্রমাণ ছাড়া কথা বলে আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। কমিশনার চলে যায়। তুমি এমন কেন করলে মামনি? ওটা তোমায় ভয় দেখিয়েছে, তাই তো। তুমি কোনো ভয় পেও না প্রিন্সেস, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। বিন্দু কেঁদে ওর পাপাকে জড়িয়ে ধরেছে। এসব ন্যাকা কান্না বন্ধ করেন তো শ্বশুরমশাই। মেয়েকে দোয়া করে দেন, খুব তাড়াতাড়ি যেন আপনি নাতনির মুখ দেখতে পারেন। মুখ সামলে কথা বল শয়তান, সেদিন কখনোই আসবে না। অনেক হয়েছে, আর না। আমার বাড়িতে এসব চলবে না বর্ণ, এখানেই অফ করো। আর বেলাল জামান, আপনি এখন আসতে পারেন। আজ যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। শ্বশুরমশাই, সবে তো শুরু, সব হিসাব নেব আমি, কাউকে ছাড়বো না। আপনার মেয়েকে তো নাই, ও হচ্ছে বেলাল জামানের উইক পয়েন্ট, আর ও তো এখন আমার বিয়ে করা বউ। বেলাল জামান চলে যায়। সবাই ডাইনিং টেবিলে এসে বসো, আর এ ব্যাপারে বাসায় যেন আর কোনো কথাই না হয়। বর্ষা বর্ণ বৌমনি চোখের ইশারা দিয়ে বলে। সবাই বসে, কিন্তু বিন্দু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দৌড়ে তাদের রুমে যায়। বর্ণ রেগে লাল হয়ে উঠতে নেয়, কিন্তু মণিমা বর্ণের হাত ধরে বসিয়ে দেয়। বর্ষা আর বাড়ির বাকি সবাই কিছু বুঝতে পারছে না
যে কি হচ্ছে। সবাই নীরব দর্শকের মতো দেখছে। এদিকে বিন্দু এসে বেডের উপর শুয়ে শুয়ে কাঁদছে। কেন হচ্ছে ওর সাথে এমন? ও কি দোষ করেছে? আর বর্ণ কেন বারবার প্রতিশোধের কথা বলছে? কিসের প্রতিশোধ, যার জন্য বিন্দুর মতো একটা সহজ সরল নিষ্পাপ পিচ্ছি একটা মেয়েকে এভাবে নিজের জীবনে বলি দিতে হচ্ছে? বর্ণের সাথে বিন্দুর বয়সের অনেক পার্থক্য। বিন্দুর বয়স 17 আর বর্ণের 28। কিন্তু বর্ণ দেখতে খুবই সুন্দর, বলার মতো না, এক কথায় সুদর্শন পুরুষ। বিন্দু এসব ভাবছে, হঠাৎ ডোর ওপেন করার আওয়াজ আসে। ও চমকে যায়, পেছনে তাকিয়ে দেখে মণিমা এসেছে, সাথে কুসুম এসেছে প্লেট হাতে নিয়ে। কুসুম, প্লেটটা রেখে যা। কুসুম রেখে ডোরটা লাগিয়ে দিয়ে চলে যায়। বিন্দু মণিমার দিকে তাকিয়ে কাঁদছে। ও চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছে না। কিছু করা ছিল না ওর, মিথ্যা বলা ছাড়া। এই নরক থেকে যাবার সব পথ বন্ধ করে দিল গ্যাংস্টারটা। মণিমা বিন্দুর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। বিন্দু ফাল করে তাকিয়েছে মণিমার দিকে। মণিমা বিন্দুর দিকে তাকিয়ে থাকা দেখে ওর চোখের পানি মুছে নেয়। মনে মনে বলে, আমি এই ছোট্ট মেয়েটার কষ্ট সহ্য করতে পারছি না। আমি তো জানি আমার বর্ণ কেমন। ও তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেনি। ও তো বিয়ে করেছে ওর বাবার উপর পরিবারের করা পাপের প্রতিশোধ নিতে। কিন্তু ওর তো কোনো অপরাধ নেই, আমারও কিছু করার নেই। আমি জানি বর্ণ খুব জেদি, রাগী, ও একগুঁয়ে ছেলে। আমি যদি এই মেয়েকে এইখান থেকে পালিয়ে যেতে সাহায্য করি, ও হয়তো আমায় কিছু করবে না, কিন্তু বিন্দু যেখানেই যাক না কেন ওকে ঠিক খুঁজে বের করবে। তারপরে হয়তো ওকে জানি মেরে দিবে। না, এ হতে দেওয়া যাবে না। বর্ণের এই প্রতিশোধের খেলা বন্ধ করতেই হবে। আর এটা করতে পারে যে একমাত্র বিন্দু। আমি ওকে এ ব্যাপারে সব ধরনের সাহায্য করব। এসব ভাবতে ভাবতে মণিমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। তা বিন্দু চোখ এড়ালো না। বিন্দু মণিমাকে বলল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ওই গ্যাংস্টারটা কি আমার মতো তোমাকেও বকে মারে? অসহায়ভাবে মণিমাকে প্রশ্ন করে বিন্দু। মণিমা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস ঠিক বুঝতে পারছে, যে বর্ণ মেয়েটাকে ভয় দেখায় তার সাথে মারেও। আমি জানি ভয় দেখিয়ে আটকে রাখছে, কিন্তু মারবে এটা আমি ওর থেকে আশা করিনি। ও প্রতিশোধের নেশায় কি করে পারলো এই বাচ্চা মেয়েটাকে মারতে, যে কিনা এখনো নিজের হাতে তুলে খেতে পারে না। ছি বর্ণ। বৌমনি, আর কাঁদতে হবে না, খেয়ে নাও। তুমি এভাবে কাঁদলে তোমার কাছের মানুষদের কষ্ট হবে। তারা তো তোমার চোখের পানি দেখতে চায় না, তারা সবসময় দেখতে চায় তুমি হাসি খুশি থাকো। খেয়ে নাও কেমন? কিন্তু মণিমা, ওই গ্যাংস্টারটা চায় না যে আমি খুশি থাকি। ও সব সময় আমায় কষ্ট দেয়। আমি বুঝতে পারি না মণিমা, ও কেন আমার সাথে এমন করছে। সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। এখন একটু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন তোমার গ্যাংস্টারের করা অন্যায়ের মোকাবেলা করবে কিভাবে? মণিমা, তুমি তো ঠিক বলছো, আমার খেতে হবে। আমি ওকে শাস্তি দেব, কিন্তু আমি তো নিজে খেতে পারি না। পাগলি মেয়ে, আমি আছি তো, এই নে, হাঁ করো। মণিমা বিন্দুকে খাইয়ে দিচ্ছে, আর বিন্দু মণিমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে আর খাচ্ছে। কি হলো? কি দেখছো অমন করে? দেখছি তুমি কত যত্ন করে আমাকে খাইয়ে দিচ্ছ। পাপা ছাড়া আমায় কেউ এইভাবে খাইয়ে দেয়নি। জানো, আজকে মাম্মামের কথা মনে পড়ছে। আমার মাম্মা বেঁচে থাকলে হয়তো আমায় এইভাবে খাইয়ে দিত। আমি তাকে দেখিনি। ছোটবেলায় পাপাকে মাম্মামের কথা বললে পাপা বলতো আমার মাম্মাম নাকি আকাশে তারা হয়ে গেছে, আমায় দেখতে পাচ্ছে দূর থেকে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মাম্মাম যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা যায় না। পাপা জাস্ট আমায় সান্ত্বনা দিত। পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি আছি না, আমি তোকে রোজ খাইয়ে দিব এইভাবে। চোখের পানি মুছে দিয়ে বলল, ইস, কি কষ্ট মেয়েটার ভেতরে। আর এ কি বড় সব ধরনের টর্চার করে। ও ঠিক করেনি। ওকে বলতেই হবে কেন বিন্দুকে এভাবে গায়ে হাত তুলেছে। বৌমনি, তুমি রেস্ট নাও, আর যা লাগবে তুমি আমায় বলবে, লজ্জা পাবে না কেমন? বলেই চলে যায়। যে দেখে বর্ণ ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। বর্ণ, আমি তোকে কিছু
বলতে চায়। এভাবে পারমিশন নেওয়ার কি আছে? যা বলার বলো মণিমা। তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস কি মনে করে? তুই কি মানুষ? মেয়েটা কাঁদছে। তুই ভালো করে জানিস ওর বাবা ওকে অনেক যত্নে বড় করেছে, ওর গায়ে ফুলের টোকা অবধি দেয়নি। আর তুই কি না? আমি তোর কাজগুলো দেখে অবাক হচ্ছি। তুই কি আমার সেই ছোট্ট বর্ণ যে কিনা অন্যের কষ্টে কাঁদত? না, আমি তো সেই বর্ণকে খুঁজে পাচ্ছি না তোর মধ্যে। তুই তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিস। বাচ্চা মেয়েটাকে ছাড় দিলি না? ওর তো কোনো দোষ নেই বর্ণ, কেন করছিস ওর সাথে এমন? ব্যাস মণিমা, অনেক বলে ফেলেছো। ওর দোষ, ও বেলাল জামানের মেয়ে। আর হ্যাঁ, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ, চরম প্রতিশোধ। বলেই বলল রাগে লোক নিয়ে রুমের দিকে যায়। কাজটা কি ঠিক হলো? ও যদি এখন আমার রাগটা বিন্দুর উপর ঝাড়ে, আমি কিভাবে এই দুই পরিবারের প্রতিশোধের খেলা বন্ধ করবো? আল্লাহ আমাকে সাহায্য করুন। বন ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আজ বিন্দুর কপালে দুঃখ আছে। এদিকে বিন্দু বেডে শুয়ে আছে আর ভাবছে। মণিমা কত ভালো, আমাকে কত যত্ন করে। বর্ষাও খুব ভালো, কিন্তু ওই গ্যাংস্টারটা খুব বাজে। ও যদি ভালো হতো তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। আমি রোজ রোজ স্বপ্নে ওই রকম রাজকুমারকে দেখতাম, ঠিক বর্ণের মতো। কি এতো যা, আমি কি ভাবছি? আমার ওর কথা এত ভাবলে চলবে না। বিন্দু এসব ভাবছে, কে রুমে ঢুকে পড়ে। বিন্দু তাকিয়ে দেখে বলল, বাবা, গ্যাংস্টারটাকে তো দেখতে দারুণ লাগছে। ব্লু শার্ট, স্যুট, ব্লু প্যান্ট, ক্রাশ খাইলাম। আরে বিন্দু, কি ভাবছিস তুই? বন সে বিন্দুকে ঝটকানি দিয়ে বেড থেকে নামিয়ে ওর 2 হাত জোরে ধরে আর বলতে থাকে, কি মনে করেছিস তুই? নিজেকে চালাক ভাবছিস তুই, তাই না? মণিমাকে আমার নামে বিচার দিবি আর বর্ণ ভয় পেয়ে তোকে তোর বাড়ি দিয়ে আসবে? আরে এই বর্ণ কাউকে ভয় পায় না। তুই মণিমাকে বলে যে ভুল করছিস, তার শাস্তি পাওয়ার জন্য রাতে ওয়েট করিস। বলেই বন বিন্দুর হাত ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওয়াশরুমে যায়। বিন্দু কাছে আর ভাবছে, ওর আর এক মুহূর্ত এখানে এই জানোয়ারটার সাথে থাকবে না, যে কিনা নিজের বউকে সম্মান দিতে জানে না, সবসময় অত্যাচার করে। এসব ভাবতে ভাবতে বিন্দু খেয়াল করে যে বেড সাইডের উপর বনের ফোন রাখা। ও ফোনটা নেয়, আর আশ্চর্যের বিষয় যে ফোন নক করা ছিল না। বিন্দু এত কিছু না ভেবে ওর পাপাকে কল দেয়। প্রথমবার দিতে রিসিভ করেনি। বিন্দু আবারও দেয়, এবার রিসিভ করে। বিন্দু পাপা বলে ঠিক তখনই ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় বর্ণ। বনকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায়। ও এক ঢোক খেলে বন ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। বিন্দু দিকে রাগে চোখে তাকায়, মনে হয় এখনই গিলে খাবে। বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে আর কাঁদতে থাকে। বন রুম থেকে বেরিয়ে যায় আর যাওয়ার আগে ডোরটা গায়ে জোরে লাগিয়ে দেয়। বিন্দু ভাবছে, ও কিছু বললো না, কিন্তু আমায় যে করে হোক এখান থেকে যেতে হবে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। বিন্দু উঠে ডোর খুলতে নেয়, কিন্তু ও পারে না। দরজা বাহির থেকে নক করা। ও কাঁদতে থাকে। ও সব পচে বন্ধ বন্ধ করে দিছে। হঠাৎ তার ঘাড়ে কারো স্পর্শ। তাকিয়ে দেখে বর্ষা এসেছে। বর্ষার দিকে করুণ চোখে তাকায় বিন্দু। বর্ষের রুমে এসে দেখে বিন্দু কাঁদছে। এই রুম বাহির থেকে নক করা ছিল। বর্ষা যে রুমে এসেছে বিন্দুর সেদিকে কোনোই খেয়াল নেই। বিন্দু তো ভাবছে ও কি করে এই নরক থেকে বের হবে। ওর যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না। হঠাৎ করে বিন্দু বর্ষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তোমার দা আমার সব শেষ করে দিল। সব থেকেও আজ আমি একা। আমার পাপার থেকে আমায় নিয়ে এসেছে, প্রতি মুহূর্তে আমায় কষ্ট দিচ্ছে। আমার কি অপরাধ তুমি বলো? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? আমি পারছি না, আর পারছি না আমি এসব সহ্য করতে। আমি তোমার দাকে কখনো ক্ষমা করতে পারবো না। জানি না তোমার দা আমার সাথে কোন জন্মের করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। শুধু জানি ও আমার সাথে যা করছে একদম ঠিক হচ্ছে না। শান্ত হও বৌমনি, শান্ত হও। এভাবে কান্না করলে শরীর খারাপ হবে। আমি কিভাবে শান্ত হব বলো? তোমার দা তো
আমার সাথে অমানুষের মতো আচরণ করছে। চলো তো ওঠো, তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখায়, তোমার ভালো লাগবে। তুমি তো আমাদের বাড়িটা দেখোনি। গ্যাংস্টারটা ডোর লক করে চলে গেছে, বের হব কি করে? আরে বৌমনি, তুমি পাগল হয়েছো নাকি? কেন? আরে বাবা, আমি তো ভেতরে এসেছি, ওই দেখো ডোর ওপেন করা। তোমার দা আমায় পাগল বানিয়েছে, ভালো থাকতে তো আমায় মুক্তি দেবে না। সো পাগল হয়ে যদি দেয়। এই বর্ষা, বৌমনি বলো। আমি পাগল হলে তোমার ভাইকে বলো পাবনাতে দিয়ে আসতে, কেমন? বর্ষা কিছু একটা বলতে যাবে তার আগেই মণিমা এসে বলে, কে পাবনা যাবে? ইয়ে মানে ও কিছু না মণিমা, আমি বৌমনিকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে চাই। ভালো কথা, যাও দেখিয়ে দিয়ে আসো। বৌমনি তো আমাদের বাড়িটা দেখেনি। যাও বৌমনি, বর্ষা তোমায় দেখিয়ে দিবে। একা বসে থাকতে তো ভালো লাগে না, এখন বর্ণ বাসায় নেই, তুমি একটু বেরিয়ে আসো। ও আসলে তো আর টাইম দিবে না। ছেলেটা খুব রাগী, বাট মনটা ভালো। কেমন ভালো জানা আছে, যে ছেলে একটা মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়, তার মন আবার ভালো। থাক আর না ভাবি, এখন কোনটাটা নেই, এটাই সঠিক সময়। বাগানে বেড়াতে যেয়ে আমি পালিয়ে যাব। কি হলো বৌমনি, কি এত ভাবছো? কই কিছু না তো। বর্ষা বিন্দুকে বাগানে নিয়ে যায়। অনেক সুন্দর তো বাগানটা, ওই তো ফুল গাছ, আমার খুব ভালো লেগেছে। তাই? আসলে এখানে যা যা দেখছো ওগুলো দাদার পছন্দের গাছ, সব দা লাগিয়েছে। পছন্দ তো হতেই হবে, আমার দার যদি পছন্দ না থাকতো তাহলে আমায় এত সুন্দর বৌমনি নিয়ে এসে দিতে পারতো বলো? বিন্দু তাচ্ছিল্যর হাসি দিয়ে মনে মনে বলছে, বৌমনি না চাই, আমার তো কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ছেলেটা দেখতে হেব্বি। ইস, এই বাড়ির সবাই কত ভালো, ও যদি একটু ভালো হতো তাহলে আমি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতাম না। বিন্দু এসব ভাবছে আর বর্ষার পেছনে পেছনে যাচ্ছে। কি গো বৌমনি, কি ভাবছো এত? তুমি তো দেখছি সবসময় ভাবনায় মেতে থাকো। বর্ষার কথায় বিন্দুর খোর কেটে যায়। বিন্দু কিছু বলতে যাবে তার আগেই সে দোলনা দেখে, যে দোলনাটাও আগেও দেখেছিল। বর্ণ যখন কালকে ওকে কোলে করে প্রথম এই বাড়িতে নিয়ে আসে। দোলনাটা খুব সুন্দর, বিশেষ করে ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য বেশি সুন্দর লাগছে। বিন্দু দৌড়ে গিয়ে ওই দোলনায় যেয়ে বসে, বর্ষা ওর সাথে যেয়ে বসে। বর্ষা বলা শুরু করে, জানো বৌমনি, এই দোলনাটা আমার তার খুব পছন্দের। আমার তার যখন মন খারাপ থাকে তখনও এখানে এসে বসে, আকাশের দিকে তাকিয়ে থাকে। কি যেন বলে, এই দোলনাটি ভাইয়া অনেক যত্ন সহকারে রেখেছে। বিন্দু কিছুটা অবাক হয়। ও ভাবছে গুন্ডাটারও আবার মন বলে কিছু আছে যে তাকে সবসময় কষ্ট দেয়। বৌমনি, মাথায় আঁচলটা দাও, আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে। বলেই বসে বিন্দুকে বাগানের পেছনে নিয়ে যায়। এটা তো মনে হচ্ছে কবরস্থান। এটা আমাদের পারিবারিক কবরস্থান। আমার মামুনি, বাবাই, দাদু, পিমুনি আর আমার আর একটা দাভাই ঘুমিয়ে আছে। আরেকটা দা ভাই? আমার 2টা দাভাই, ওরা নাকি যমজ ছিল, অর্ণ আর বর্ণ। তোমার দা ভাই আর বাকিরা কিভাবে মারা যায়? তা আমি জানি না বৌমনি, আমায় বলেনি, আমি নাকি খুব ছোট ছিলাম। এসব দা ভাই আর মণিমা জানে। আমি প্রশ্ন করেছিলাম, বাট আমায় কেউ বলেনি। দা ভাই নাকি সব বাড়িয়ে এমন হয়েছে। আমার দা ভাই আসলেই খুব ভালো, কিন্তু ওর ভেতরে অনেক কষ্ট, যা ওই লুকিয়ে রাখছে, আমাদের বুঝতেই দেয় না। বিন্দু সব শোনার পরে ওর মনটা খারাপ লাগছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। বৌমনি, তুমি এখানে ওয়েট করো, আমার ফ্রেন্ড ফোন দিয়েছে, আমি কথা বলে আসছি। ওকে। বিন্দু তো ভুলেই গিয়েছে যে ওর পালাতে হবে। ওর মনে পড়ে আশেপাশে দেখে এই দিকটা কেউ নেই, কিন্তু পালানোর মতো কোনো রাস্তা নেই। ভাবতে ভাবতেই ওর মাথায় বুদ্ধি আসে যে এই লম্বা প্রাচীর টপকে যাবে। এটাই ভালো, হাত পা ভেঙে গেলে যাবে, কিন্তু এই গুন্ডাটার থেকে তো মুক্তি পাবো।
বিন্দু আর কিছু না ভেবে যেই উঠতে যাবে আর পেছন থেকে কেউ ওর হাত শক্ত করে টেনে ধরে। আউচ বলে বিন্দু আর্তনাদ করে উঠল। বর্ণ বিন্দুর হাত খুব জোরে ধরে এক ছটকা দিয়ে ওর দিকে ঘুরিয়ে নিল। বিন্দু টান সামলাতে না পেরে পড়তে নিলেও বর্ণ ধরে ফেলে এবং বলতে থাকে, কোথায়, এভাবে কোথায় যাচ্ছ? বিন্দু কথার মাঝে বলে দেয়, কেন পালিয়ে? বলেই বিন্দু মুখে হাত দেয়। বর্ণ মুখ শক্ত করে চোখের রাগী ভাব নিয়ে বলে, আবার বলো কোথায় যাচ্ছ? বিন্দু বর্ণের চোখের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়, কারণ বর্ণের চোখ মুখ রাগে একদম লালচে হয়ে গেছে। যে কোনো সময় বিন্দুর উপর দিয়ে বর্ণ নামের ঝড় যেতে পারে। বিন্দু নিজেকে নিজেই গালি দিচ্ছে। ভুল করে সত্যি কথা বলে ফেলে নিজের জন্য কতটা বিপদ টেনে এনেছে তা ভালো করেই বুঝতে পারছে। বর্ণর হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে আবার বলল, চলো বলো। বিন্দু চোখ আপ করে কাঁপতে কাঁপতে বলতে থাকে, কোথাও যাচ্ছি না তো। কি বলছিলাম তোমায় আমি? এখান থেকে পালানোর চেষ্টা করা তো দূরের কথা, বলেও মাথায় আনবে না। আজ আমি তোমার জীবনটা নরকে পরিণত করব, তবুও তুমি পালিয়ে যাচ্ছ, আবার আমায় মিথ্যা কথা বলছো। তোমার সাহস তো কম না, এর শাস্তি তোমায় পেতেই হবে। বলেই বিন্দুর হাত ধরে টানতে টানতে বাগানের পূর্ব দিকে হাঁটা শুরু করে। বিন্দু ভয় পেয়ে অনেক আকুতি মিনতি করতে থাকে, বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনো পালিয়ে যাব না। আমার কথা শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এদিকে তো বাড়ি না, তাহলে এদিকে নিয়ে যাচ্ছেন কেন? চুপ, একদম চুপ, কোনো কথা না। দোষ করছো আবার ন্যাকা কান্না কাঁদছো। বলেই বর্ণ বিন্দুকে বাগানের পূর্ব দিকে পুরনো একটা ঘরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলতে থাকে, এখানেই থাকবে আজকে সারা রাত, এটা তোমার শাস্তি। বিন্দুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাহির থেকে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে বর্ষা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে এসে দেখে ওর দা বিন্দুকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বর্ষা ওদের ফলো করে বর্ণ বাসার ভিতরে চলে যায়। বর্ষার বুঝতে বাকি রইল না যে বর্ণের এটা নতুন শাস্তি বিন্দুর জন্য। ও তাড়াতাড়ি চলে গেল মণিমার কাছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বাসায় মণিমা ছিল না। মণিমা গ্রামের বাড়ি গিয়েছে। মণিমার বাল্যকালে সখী অসুস্থ। বর্ষা এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওর দা তো বাহির থেকে লক করেছে, আর ও ওর দাকে ভালো করেই চিনে। একমাত্র মণিমার কথা ছাড়া কারো কথাই ও শুনে না। বন্ধ রুমে এসে ফ্রেশ হয়, এর মধ্যে ফোন আসে, কোথাও যেতে হবে ওর। ফ্যাক্টরিতে কি জানি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যায়। এদিকে বর্ষা মণিমাকে ফোন করছে, বাট বারবারই ফোন অফ পাচ্ছে। গ্রামে এই এক সমস্যা, দরকারের সময় ফোনে পাওয়া যায় না কাউকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল বর্ষা। এদিকে বিন্দুর এই অন্ধকার ঘরে একা একা ভয় করছে। ও প্রচুর কাছে, ওর সাথে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেন এমন হচ্ছে, কোন পাপের শাস্তিও পাচ্ছে। ও তো এইটুকুনি একটা মেয়ে, বয়স কতই হবে, 17-18 তো হয়নি। তবে ইন্টার ফার্স্ট ইয়ার, তার মধ্যেই ওর জীবনে কালো এলো বর্ণনামের কেউ। বাবার আদরের প্রিন্সেসের আজ এই অবস্থা। অন্ধকারে মেয়ের ভয় করে বলে পুরো জান্নাত মসজিদে লাইট অন করা থাকে, আর আজকে সেই মেয়েকে কিনা এই গ্যাংস্টারটা অন্ধকার একটা রুমে পোকামাকড়ের সাথে রেখেছে। বিন্দু কাছে আর ভাবছে, এক পর্যায়ে দেখে একটা তেলাপোকা ওর দিকে এগিয়ে আসছে। বিন্দু ছোট থেকেই তেলাপোকা ভয় করে। সাপ দেখে ওর এতটা ভয় করে না যতটা তেলাপোকা দেখে ভয় করে। বিন্দু বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বর্ষা বর্ণকে না দেখতে পেরে চলে যায় বাগানের পূর্ব দিকের ঘরে, যে বারবার বৌমনি বৌমনি বলে ডাকতে থাকে, বাট কোনো সাড়া পায় না। কপালে চিন্তার ছাপ মেয়েটার। কিছু হলো না তো? মণিমার ফোন অফ, এখন কি করি? না, এভাবে হাত গুটিয়ে থাকলে চলবে না। আমি বরং গ্রামেই যেয়ে মণিমাকে নিয়ে আসি। ড্রাইভার চাচা, গাড়ি বের করেন। কিন্তু মামুনি এত রাতে কোথায় যাবেন? জামালপুর। এত রাতে গ্রামে কেন মামুনি? আর যেতেও তো লাগবে ঘন্টা 5। চাচা, অত সময় নেই, আমায় যেতেই হবে। তুমি গাড়ি বের করো, আমি আসছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে আর বিপদও। আচ্ছা মামুনি, আহেন।
বর্ষা বের হলো গ্রামের উদ্দেশ্যে। বনরাত 2টার দিকে বাসা এলো, এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। ওর খেয়াল নেই যে ছোট্ট একটা মেয়েকে অন্ধকার রুমে রেখে এসেছে। নির্ঝুম রাত, চারিদিকে সব স্তব্ধ, কোথাও সাড়া নেই। কেউ বুক ভরা আশা নিয়ে বসে আছে, কেউ বা প্রিয় মানুষকে নিয়ে সুখের সাগরে ডুব দিয়েছে, কেউ মেতেছে প্রতিশোধের নেশায়, যার নেশায় অন্য জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না। আর কেউ বা কারো প্রতিশোধের নেশায় বলি হচ্ছে, যা বিন্দুর সাথে ঘটছে। বাঁচবে কি বিন্দু? সকালবেলা বন ঘুম থেকে উঠে বিন্দু করে ডাকে, বাট সারা না পেয়ে নিচে নামে। কালকের কথা মনে পড়ে যায়। ও দৌড়ে বাগানের দিকে। রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে বিন্দু বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, এক হাতে সেলাইন ও অন্য হাতে ব্লাড পুশ করা। চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, কোনো সেন্স নেই। পাশে ডক্টর সব কিছু চেক আপ করছে, আর বর্ণ বিন্দুর মাথার পাশে বসে অনুশোচনায় ভুগছে। কারণ আজকে বিন্দুর এই অবস্থার জন্য দায়ী শুধু বর্ণ। সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে, হিংস্র পশুর মতো ব্যবহার করছে 3 দিন যাবৎ, যার ফলে বিন্দুর মতো নিষ্পাপ একটা মেয়ে আজকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে শুনুন। বর্ণ যখন বিন্দুর কথা মনে পড়ে তখন ও দৌড় দিয়ে বাগানের পূর্ব দিকের ঘরটায় যায়, যেখানে বিন্দুকে সারা রাত আটকে রেখেছিল। তালা খুলে ভিতরে গিয়ে বর্ণের চোখ কপালে উঠে যায় ফ্লোরে রক্ত দেখে। নিচু বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে, আর হাত দিয়ে ব্লাড বের হচ্ছে ওর, যার জন্য ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বিন্দুকে ওই অবস্থায় থেকে তুলে তার রুমে নিয়ে আসে এবং তাদের ক্লিনিকের ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তারের যত সামগ্রী আছে সব নিয়ে আসতে বলে। সব মিলিয়ে ছোটোখাটো একটা হসপিটাল দেয় চৌধুরী নিবাসে। বিন্দুকে এই অবস্থায় হসপিটালে অ্যাডমিট করলে মিডিয়ার সামনে হেনস্থা হতে হবে, আর বিন্দুর অবস্থা খুব একটা ভালো থেকে যাচ্ছে না। বিন্দু তখন তেলাপোকা দেখে ভয় পেয়ে যায়, আর তার শরীর প্রচণ্ড উঠছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার হাত যায় তার পাশে রাখা টেবিলের গ্লাসের উপর, যা ভেঙে তার হাতে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তার ফলে তার জ্ঞান ফেরেনি। বর্তমানে ডক্টর বিন্দুর হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, আর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের জন্য অনেক রক্ত দিতে হচ্ছে। একটা ইঞ্জেকশন পুশ করেছে, ডক্টর বর্ণকে বলল।